দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, নবকুমার ইনস্টিটিউশন ডক্টর শহীদুল্লাহ কলেজের অর্থনীতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লাভলি আক্তার, প্রকাশক, অর্থনীতি বিভাগ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এইচএসসি পরীক্ষা যারা দেবে 2021 সালে, এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস 2021-এর উপরে। পূর্বে তোমাদের সাথে আমি বলেছি যে এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস 2021-এ কোন কোন অধ্যায়গুলো আছে। অর্থনীতি প্রথম পত্র থেকে আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, দশম অধ্যায়। আর অর্থনীতি দ্বিতীয় পত্রের মধ্যে আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং অষ্টম অধ্যায়। শিক্ষার্থীরা, এই 8টি অধ্যায়ের মধ্যে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো অনলাইন ক্লাস পেয়েছি। মানে এই অধ্যায়গুলো থেকে তোমাদের মোটামুটি ভালো ধারণা নেওয়ার মতো বা ভালো প্রিপারেশন নেওয়ার মতো অনলাইন ক্লাস আমরা করেছি। আর অর্থনীতি দ্বিতীয় পত্রের মধ্যে চতুর্থ অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই দুটি অধ্যায়ের উপরেও আমরা যথেষ্ট পরিমাণে ক্লাস পেয়েছি। তো এই 5টি অধ্যায় থেকে তোমরা যে অনলাইন ক্লাসগুলো পেয়েছো সেই ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে করবে শিক্ষার্থীরা। অবশ্যই আমাদের অনলাইন ক্লাসগুলো করবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আর অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায় এবং অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে আমরা কিছু ক্লাস পেয়েছি এবং আমরা ভবিষ্যতে আরও ক্লাস করব ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে এই 8টি অধ্যায়ের উপরে আমি কিছু সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছু প্রশ্ন দেব। তোমরা চলো আজকে শিক্ষার্থীরা আমরা বোর্ডে করবো না, আমরা আজকে একটু খাতায় এবং কলমে আজকে ক্লাস করব। শিক্ষার্থীরা, তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা পড়ব অর্থনীতি প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ থেকে কিছু টপিকস। প্রথমে আমরা জেনে নিই এই অধ্যায় থেকে চাহিদা বিধি বলতে কি বোঝায়। আমরা জানি কোনো দ্রব্যের চাহিদা অনেক বিষয়ের উপরে নির্ভর করে, যেমন দ্রব্যের নিজস্ব দাম, ক্রেতার আয়, রুচি, পছন্দ, অভ্যাস, অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে, মানে অন্যান্য স্বাভাবিক সময়ে যদি কোনো দ্রব্যের চাহিদাটা দামের উপরে নির্ভরশীল হয়, তাহলে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। দাম ও চাহিদার পরিমাণে এরূপ বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। আর চাহিদা যখন আয়ের উপরে নির্ভরশীল হয়, তখন আয়ের সাথে চাহিদার সম্পর্কটা হচ্ছে সমমুখী। ভোক্তার আয়ের উপরে দ্রব্যের চাহিদা নির্ভর করে, তবে আয় বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে এবং আয় হ্রাস পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। অর্থাৎ ভোক্তার আয় যদি বাড়ে তাহলে তার চাহিদাটা বেড়ে যায়, আর আয় যখন হ্রাস পায় তার চাহিদার পরিমাণও হ্রাস পায়। দেখো শিক্ষার্থীরা, এখানে একটি চিত্র এঁকেছি আমি। চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে আয় নিয়েছি। আয় যখন y1 তখন চাহিদার পরিমাণ দেখো ও থেকে এতটুকু ও d1 পরিমাণ। আয় যখন বৃদ্ধি পেয়ে y1 থেকে y2 হয়েছে, তখন চাহিদার পরিমাণ d1 থেকে বৃদ্ধি পেয়ে d2 হয়েছে। অর্থাৎ আয় y1 y2 পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদার পরিমাণ d1 d2 পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে চাহিদা রেখা dd বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে আয়ের সাথে চাহিদার পরিমাণের সমমুখী সম্পর্কের কারণে। উপকরণের দাম দ্বারা কিভাবে যোগান প্রভাবিত হয়? উপকরণের দামের সাথে যোগানের সম্পর্কটা সমমুখী শিক্ষার্থীরা। অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে মুনাফা বৃদ্ধির সম্ভাবনা থাকে। অর্থাৎ কোনো দ্রব্যের দাম যত বাড়বে সে দ্রব্যটা বিক্রয় থেকে তত বেশি মুনাফা বৃদ্ধির সম্ভাবনা থাকে এবং দাম কমলে মুনাফা হ্রাসের সম্ভাবনা থাকে। তাই উপকরণের দাম বাড়লে যোগানের পরিমাণও বাড়ে এবং দাম কমলে যোগানের পরিমাণ কমে। দেখো বিষয়টি যদি আমরা চিত্রে দেখি, চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম নিয়েছি। দাম দেখো P1 P2 তে বৃদ্ধি পাওয়ার কারণে যোগানের পরিমাণ S1 থেকে S2 পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে SS যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে। যোগান ও মজুদ বলতে কি বোঝায়? শিক্ষার্থীরা, আমরা পূর্বে শিখেছি কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে ওই দ্রব্যের যোগান বলে। আর মজুদ হচ্ছে কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য মোট পরিমাণকে মজুদ বলে। মনে করো কারো কাছে, একজন কৃষকের কাছে 50 মণ আলু আছে,
সে 200 টাকা মন বাজার দরে ওই 50 মন আলু থেকে 20 মন আলু সে বিক্রয় করতে ইচ্ছুক, তাহলে সে 20 মন আলু হবে কৃষকের যোগান, আর 50 মন আলুই হবে কৃষকের মজুদ। তাহলে বিক্রয়যোগ্য মোট দ্রব্যের পরিমাণকে বলে মজুদ, আর বিক্রয়যোগ্য মোট দ্রব্য থেকে যে পরিমাণ দ্রব্য কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতাগণ কোনো বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে বলে যোগান। চলক ও ধ্রুবক বলতে কি বোঝায়? চলক বা ভেরিয়েবল, গণিত শাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তনশীল সেসব রাশিকে বলে চলক, আর ধ্রুবক বা কনস্ট্যান্ট হলো কোনো তথ্যের যে বৈশিষ্ট্য সব অবস্থাতেই অপরিবর্তিত থাকে তাকে ধ্রুবক বলে। অপেক্ষক বলতে কি বোঝায়? এক বা একাধিক স্বাধীন চলকের উপরে অধীন চলকের নির্ভরশীলতার গাণিতিক প্রকাশকেই বলা হয় অপেক্ষক। শিক্ষার্থীরা, অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় কোনো দ্রব্যের চাহিদা যদি তার দামের উপরে নির্ভরশীল হয় তাহলে চাহিদা অপেক্ষক হবে ডি ইকুয়াল টু এফ অফ পি। এখানে পি দাম হচ্ছে স্বাধীন চলক এবং চাহিদার পরিমাণ ডি হচ্ছে অধীন চলক। এই যে দামের উপরে চাহিদার পরিমাণ নির্ভরশীলতা সম্পর্ককে একটা গাণিতিক রূপ দেওয়া হলো, এটাই হচ্ছে চাহিদা অপেক্ষক। অনুরূপভাবে দামের উপরে যোগানের নির্ভরশীলতা সম্পর্ককে যে একটা গাণিতিক রূপ দেওয়া হলো, এটা হচ্ছে যোগান অপেক্ষক। প্রান্তিক উপযোগ বলতে কি বোঝায়? মার্জিনাল ইউটিলিটি, সংক্ষেপে যাকে বলে এমইউ। আমরা জানি উপযোগ বলতে কি বোঝায়? কোনো দ্রব্য বা সেবার মধ্যে ভোক্তার অভাব পূরণের যে ক্ষমতাটা থাকে তাকে বলে উপযোগ। উপযোগ আমরা জানি তিন প্রকার: প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। আজ আমরা প্রান্তিক উপযোগ সম্পর্কে জানব। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের ভোগ অতিরিক্ত একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় বা মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উপযোগ। দেখো শিক্ষার্থীরা, কোনো দ্রব্যের ভোগ অতিরিক্ত একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায় বা মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক উপযোগ। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্যটা আমরা এখন শিখব। অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে এবং প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়, আর একেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তাহলে কোনো নির্দিষ্ট দ্রব্য যদি ক্রমাগতভাবে ভোগ করা হয় তখন ওই দ্রব্যের উপযোগ বাড়ে ক্রমহ্রাসমান হারে, যার ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়, যাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা দ্রব্যের ভোগ নিয়েছি, দ্রব্যের একক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 একক পর্যন্ত ভোগ নিয়েছি। মোট উপযোগ 10, 18, 24, 28, 30, 30, 28। দেখো মোট উপযোগ বেড়ে একসময় সর্বোচ্চ হয়েছে, তারপরে হ্রাস পেয়েছে, ক্রমহ্রাসমান হারে বেড়ে সর্বোচ্চ হয়ে হ্রাস পেয়েছে। তাহলে প্রান্তিক উপযোগ কত হবে? প্রথম দ্রব্যের ভোগ থেকে মোট যা প্রান্তিকটা দ্বিতীয় দ্রব্য ভোগ করে মোট উপযোগ বৃদ্ধি পেয়ে হয়েছে 18 একক। তাহলে প্রান্তিক উপযোগ কত হবে? দেখো শিক্ষার্থীরা, 18 থেকে যদি আমরা 10 বাদ দিই 8। তৃতীয় দ্রব্য ভোগের থেকে মোট উপযোগ হয়েছে বৃদ্ধি পেয়ে হয়েছে 24 একক। তাহলে মোট উপযোগের কি পরিবর্তন হলো? 24 থেকে 18 বিয়োগ দিলে 6। 28 থেকে চতুর্থ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে 28, তাহলে 4। পঞ্চম দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক হবে 30 থেকে যদি 28 বিয়োগ 2। ষষ্ঠ দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে যে 0, আর সপ্তম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে দেখো 28 থেকে 30 বিয়োগ দিলে বিয়োগ 2। শিক্ষার্থীরা দেখো, এখন এই তালিকা থেকে যদি আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ রেখা আঁকি, ভূমি অক্ষে আমরা নিয়েছি দ্রব্যের ভোগ, লম্বক্ষে মোট উপযোগ নিয়েছি, 2 ঘর করে কেটে নিয়েছি 30 ঘর পর্যন্ত, আর 1 ঘর করে কেটে নিয়েছি 7 পর্যন্ত। ঠিক আমরা দ্রব্যের এককের সাথে মোট উপযোগের পরিমাণ নিয়ে এবং সমন্বয় বিন্দুগুলো যোগ করে মোট উপযোগ রেখা টিও পাবো, আর দ্রব্যের এককের সাথে প্রান্তিক উপযোগগুলো নিয়ে আর সমন্বয় বিন্দুগুলো যোগ করে আমরা প্রান্তিক উপযোগ রেখা এমইউ পাবো। দেখো প্রান্তিক উপযোগ রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে, যাতে বোঝাচ্ছে দ্রব্যের ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগটা ক্রমশ হ্রাস পেয়েছে, যার ফলে প্রান্তিক উপযোগ রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে। শিক্ষার্থীরা এখন দ্বিতীয় অধ্যায় থেকে যে বিষয়টি আমরা শিখব তা হচ্ছে চাহিদার সমীকরণ গঠন, অর্থাৎ চাহিদার সূচি থেকে কিভাবে আমরা চাহিদার সমীকরণ গঠন করতে পারি। দেখো সূচিতে প্রথম কলমে দেওয়া আছে দ্রব্যের দাম 10
এবং 10 টাকা থেকে কমে 9 টাকা হয়েছে। চাহিদার পরিমাণ 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 110 একক হয়েছে। চাহিদা সমীকরণ গঠনের সূত্রটি হচ্ছে QD মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 ইকুয়াল P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। শিক্ষার্থীরা এই সূত্রে QD মানে হচ্ছে চাহিদার পরিমাণ, Q1 হচ্ছে প্রাথমিক চাহিদা 100 একক, আর Q2 হচ্ছে পরিবর্তিত চাহিদা 110 একক, P হচ্ছে দ্রব্যের দাম, আর P1 হচ্ছে প্রাথমিক দাম 10 টাকা, আর P2 হচ্ছে পরিবর্তিত দাম, যে 10 টাকা থেকে কমে 9 টাকা হলো 9 টাকা। তাহলে আমরা কি করব, এখন এই সূত্রে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিব। Q1 এর মান বসিয়ে দেব -100, এভাবে মান আমরা বসিয়ে দিব। মান বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করার পরে দেখো আমরা চাহিদার সমীকরণ পেয়েছি QD সমান 200 বিয়োগ 10P। এটি একটি চাহিদা সমীকরণ, কারণ এই চাহিদা সমীকরণে QD হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ, P হচ্ছে দাম যা স্বাধীন চলক, আর QD চাহিদা পরিমাণ হচ্ছে অধীন চলক, আর 200 হচ্ছে এখানে এই চাহিদা সমীকরণে ধ্রুবক। তাহলে শিক্ষার্থীরা চাহিদা সমীকরণ নির্ণয় সূত্রটি কি? QD মাইনাস Q1 বাই Q1 মাইনাস Q2 সমান P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। Q1 মানে প্রাথমিক চাহিদা 100 একক Q1, আর Q2 মানে পরিবর্তিত চাহিদা 110 একক, P1 মানে প্রাথমিক দাম 10 টাকা, P2 মানে হচ্ছে দাম কমে যে 9 টাকা হয়েছে, পরিবর্তিত দাম 9 টাকা। শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা এইভাবে চাহিদা সমীকরণ থেকে নিশ্চয়ই চাহিদা সূচি থেকে চাহিদা সমীকরণ গঠন করতে পারবা। এখন আমরা একটু শিখব চাহিদার দাম স্থিতিস্থাপকতার নির্ণয় ও স্থিতিস্থাপকতার মানের আলোকে কিভাবে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায়। দেখো আগের পূর্বের সূচিটি আছে, চাহিদা সূচিটি, দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 9 টাকা হয়েছে, চাহিদার পরিমাণ 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 110 একক হয়েছে। তাহলে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা কিভাবে নির্ণয় করব? আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় সূত্র হচ্ছে EP সমান ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা P ইন্টু P ডিভাইডেড বাই কিউ। এখানে ডেল্টা কিউ হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন। চাহিদার পরিমাণের পরিবর্তন কত হয়েছে শিক্ষার্থীরা? 100 থেকে 110 এককে বেড়েছে, তাহলে 110 বিয়োগ 110। আর ডেল্টা P হচ্ছে দামের পরিবর্তন। দামের কি পরিবর্তন হয়েছে শিক্ষার্থীরা? দেখো দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 9 টাকা হয়েছে, তাহলে দাম হ্রাস পেয়ে হচ্ছে 9 বিয়োগ 10 সমান বিয়োগ 1 থাকলো। তাহলে আমরা এই চাহিদা স্থিতিস্থাপকতার সূত্রে EP সমান ডেল্টা কিউ বাই ডেল্টা P ইন্টু P ডিভাইডেড কিউ আমরা যে মানগুলো পেয়ে গেলাম, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। মানগুলো বসিয়ে আমরা চাহিদা স্থিতিস্থাপকতা পেয়েছি -1, বা চাহিদার দাম স্থিতিস্থাপকতা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা EP সমান 1। এখানে দেখো ঋণাত্মক চিহ্নটিকে আমরা বাদ দিয়েছি, কারণ দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণে একটা বিপরীতমুখী সম্পর্ক থাকার কারণে চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ঋণাত্মক চিহ্নকে বাদ দিতে হয়। দেখো এখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান পেয়েছি 1। এখন এই দ্রব্যের মানের প্রেক্ষিতে আমরা কিভাবে দ্রব্যের প্রকৃতিটা নির্ণয় করব? সাধারণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান 1-এর সমান হয়, অর্থাৎ EP সমান 1 হয়। আর সাধারণ দ্রব্য বলতে আমরা এমন সব দ্রব্যকে বুঝে থাকি যেগুলো সচরাচর ব্যবহার করা হয়ে থাকে। এসব দ্রব্যের ভোগ অপরিহার্য নয়, যেমন কাপড় চোপড়, মাছ, মাংস ইত্যাদি। এইসব দ্রব্যের দামের পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিমাণও একই হারে পরিবর্তন হয়। তাহলে শিক্ষার্থীরা যদি চাহিদা স্থিতিস্থাপকতার মান দাম স্থিতিস্থাপকতার মান 1 হয়, তাহলে আমরা বলবো দ্রব্যটি হচ্ছে সাধারণ দ্রব্য। সাধারণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদা দামের পরিবর্তন, দামটা যে হারে পরিবর্তন হয় চাহিদার পরিমাণও ঠিক একই হারে পরিবর্তন হয়। এজন্য স্থিতিস্থাপকতার মান হয়, দাম স্থিতিস্থাপকতার মান হয় 1-এর সমান। অনুরূপভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতার মান হবে EP less than 1, 1-এর চেয়ে কম হবে। বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতার মান হবে, স্থিতিস্থাপকতার মান যখন 1-এর চেয়ে বেশি হবে EP is greater than
1 হবে 1 হবে, তখন আমরা জানবো বুঝে নেব দ্রব্যটি হচ্ছে বিলাসজাত দ্রব্য। অপরিহার্য দ্রব্য, নিত্য প্রয়োজন দ্রব্য কোনগুলো শিক্ষার্থীরা? যেমন চাল, ডাল, লবণে, তেল, এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতা মানটা হবে 1-এর চেয়ে ছোট। বিলাসজাত দ্রব্য যেমন টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপকতার মান হবে 1-এর চেয়ে বেশি। আর অপরিহার্য দ্রব্য যেমন ওষুধ, তারপরে ইনসুলিন, এরকম অপরিহার্য দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হবে 0। আবার বিশেষ অবস্থার প্রেক্ষিতে, যেমন হঠাৎ করে যদি গুজব ছড়ানোর কারণে কোনো পণ্যের চাহিদা দাম স্থির থেকে চাহিদা অনেক বেড়ে যায়, তখন চাহিদার স্থিতিস্থাপকতার মান হবে অসীম। শিক্ষার্থীরা এখন আমরা শিখব এরকম যদি চাহিদা এবং যোগানের পরিমাণের সমন্বয়ে এভাবে তালিকা থাকে, সেখান থেকে আমরা কিভাবে ভারসাম্য দাম চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। আমরা পূর্বেও শিখেছি, আমরা গাণিতিকভাবে শিখেছি, তালিকা শিখেছি, চিত্রে শিখেছি। আজকে আমরা চিত্রে আবার একটু প্র্যাকটিস করব, আবার রিভিশন করব বলতে পারো তোমরা। প্রথম কলমে আছে এক্স দ্রব্যের দাম 5, 10, 15, চাহিদার পরিমাণ কোয়ান্টিটি অফ ডিমান্ড কিউডি 8 একক, 6 একক, 4 একক, কোয়ান্টিটি অফ সাপ্লাই বা যোগানের পরিমাণ আছে 4 একক, 6 একক, 8 একক। কিউডি এবং কিউএস এর মধ্যে আমরা এখন সম্পর্ক দেখব। দেখো 5 টাকা দামে চাহিদা হচ্ছে 8 একক, যোগান হচ্ছে 4 একক, তাহলে কিউডি ইজ গ্রেটার দেন কিউএস, অর্থাৎ চাহিদা বেশি কিন্তু যোগানটা বাজারে কম। যার ফলে কি হবে? বাজারে দামের অবস্থা কি হবে শিক্ষার্থীরা? যোগান যখন কমে যাবে, চাহিদা অনেক বেড়ে যাবে, তখন বাজারে ঘাটতি দেখা দেবে। আর যখন ঘাটতি দেখা দিবে তখন দ্রব্যের দাম বেড়ে যাবে। দ্রব্যের দাম যখন 10 টাকা তখন দেখো চাহিদার পরিমাণ 6 একক, যোগানের পরিমাণ 6 একক, অর্থাৎ কিউডি সমান কিউএস। তাহলে 6 টাকা হচ্ছে এখানে ভারসাম্য দাম, আর 6 একক হচ্ছে ভারসাম্য পরিমাণ, আর 10 টাকা হচ্ছে ভারসাম্য দাম। 10 টাকা হচ্ছে ভারসাম্য দাম, কারণ 10 টাকা দামে চাহিদাও 6 একক, যোগানও 6 একক। তাহলে কিউডি সমান কিউএস হওয়ার কারণে এখানে 10 টাকা দামে ভারসাম্য অর্জিত হয়েছে। আবার দাম যখন 15 টাকা বৃদ্ধি পেয়েছে, তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হয়েছে 4 একক, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 8 এককে, কিন্তু তখন কিউডি লেস দেন কিউএস হয় শিক্ষার্থীরা। দেখো, অর্থাৎ চাহিদাটা যোগানের পরিমাণ থেকে কম, অর্থাৎ বাজারে যোগান বেশি কিন্তু চাহিদা কম, যার ফলে বাজারে উদ্বৃত্ত সৃষ্টি হবে। আর বাজারে যখন কোনো পণ্যের উদ্বৃত্ত সৃষ্টি হবে, তখন ওই দ্রব্যটার দাম কমে যাবে। এখন এই তালিকা থেকে আমরা চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম পরিমাণ যদি নির্ণয় করি, ভূমিক্ষে চাহিদা যোগানের পরিমাণ, লম্বক্ষে দাম নিয়েছি 5, 10, 15, চাহিদা এবং যোগানের পরিমাণ আছে 8 একক পর্যন্ত, 2, 4, 6, 8 একক পর্যন্ত 8 ঘর, এভাবে 2 ঘর ব্যবধানে কেটে নিয়েছে। দামের সাথে চাহিদার পরিমাণ নিয়ে আমরা পেয়েছি চাহিদা রেখা ডিডি, এবং দামের সাথে যোগানের পরিমাণ নিয়ে আমরা পেয়েছি যোগান রেখা এসএস। শিক্ষার্থীরা আমরা জানি ভারসাম্যের শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে কিউডি সমান কিউএস হবে, অর্থাৎ চাহিদা রেখা যোগান রেখাকে পরস্পর চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করবে। দেখো এখানে বি বিন্দুতে ডিডি চাহিদা রেখাটি এসএস যোগান রেখাকে পরস্পরকে ছেদ করেছে, তাহলে বি বিন্দু হচ্ছে এখানে ভারসাম্য বিন্দু। বি বিন্দু অনুসারে ভারসাম্য দাম হচ্ছে 10 টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে কিউডি সমান কিউএস সমান 6 একক। শিক্ষার্থীরা এবার আমরা অর্থনীতি প্রথম পত্র 3য় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয় থেকে কিছু টপিকস পড়ব। প্রথমে আমরা একটু জানবো মাত্রাগত উৎপাদন কাকে বলে। উৎপাদনের উপকরণ সমূহকে একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে মাত্রাগত উৎপাদন বলে। অর্থাৎ উৎপাদন উপকরণকে যে হারে বৃদ্ধি করা হয়েছে, সেই বৃদ্ধির অনুপাতে উৎপাদনটা কী হারে পরিবর্তন হলো তাকে বলে মাত্রাগত উৎপাদন। মোট খরচ বা মোট ব্যয়, টোটাল কস্ট, যাকে সংক্ষেপে বলে টিসি বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী বিভিন্ন উপকরণ ও সেবা ক্রয় বাবদ মোট যে পরিমাণ অর্থ ব্যয় করে তাকে মোট ব্যয় বলে। স্বল্পকালে মোট ব্যয়ের দুটো অংশ থাকে শিক্ষার্থীরা, টিসি সমান এফসি প্লাস ভিসি, কিন্তু দীর্ঘকালে টিসি সমান শুধু ভিসি হয়। এখানে এফসি হচ্ছে ফিক্সড কস্ট মানে স্থির খরচ, আর ভিসি হচ্ছে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল খরচ। কিন্তু দীর্ঘকালে কোনো স্থির খরচ থাকে না। দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণই পরিবর্তনশীল, যার ফলে দীর্ঘকালে এফসি হয় 0 এবং টিসি সমান ভিসি হয়। দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন? শিক্ষার্থীরা আমরা জানি স্বল্পকালে 2 ধরনের উপকরণ থাকে, আর যেমন স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ। স্থির উপকরণ হচ্ছে যেমন বাড়ি, ভবন, ভারী যন্ত্রপাতি, স্থায়ী কর্মচারীদের বেতন, এগুলো হচ্ছে কারখানার স্থির উপকরণ। আর স্থির উপকরণ ক্রয় বাবদ যে ব্যয় হয় তাকে বলে স্থির ব্যয়। আর স্থির ব্যয়, কিন্তু দীর্ঘকালে কোনো স্থির উপকরণ থাকে না। দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণই পরিবর্তনশীল, যার ফলে স্বল্পকালে স্থির ব্যয় থাকলেও দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল বিধায় দীর্ঘকালে কোনো স্থির ব্যয়
থাকে না। দীর্ঘকাল উৎপাদনের সকল ব্যয় পরিবর্তনশীল ব্যয়। এবার আমরা জানবো গড় খরচ বা অ্যাভারেজ কস্ট, যাকে সংক্ষেপে বলে এসি কাকে বলে। মোট ব্যয়কে দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ দিলে গড় খরচ এসি পাওয়া যায়। তাহলে মোট ব্যয়কে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ দিলে গড় খরচ এসি পাওয়া যায়। এসির সূত্র হচ্ছে এসি সমান টিসি ডিভাইডেড বাই কিউ। প্রান্তিক খরচ এমসি বলতে কি বোঝায়? প্রান্তিক খরচ বা মার্জিনাল কস্ট, যাকে সংক্ষেপে বলে এমসি, উৎপাদনের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে বলে প্রান্তিক খরচ। শিক্ষার্থীরা, এখন আমরা এই তালিকাটি থেকে যদি আমরা চিত্র আঁকি এবং তালিকাটি একটু ভালোভাবে বিশ্লেষণ করি, তাহলে আমরা গড় খরচ এবং প্রান্তিক খরচ বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। দেখো, উৎপাদনের পরিমাণ আছে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক। মোট খরচ 5, 8, 9, 12, 20। গড় খরচ এসি আমরা কিভাবে পেলাম? এই যে মোট খরচকে উৎপাদনের পরিমাণগুলো দিয়ে ভাগ দিয়ে আমরা গড় খরচ এসি পেয়েছি, কারণ এসি সমান টিসি ডিভাইডেড বাই কিউ। 5কে 1 দ্বারা ভাগ দিলে 5, 8কে 2 দ্বারা ভাগ দিলে 4, 9কে 3 দ্বারা ভাগ দিলে 3 গড় খরচ, 12কে 4 দ্বারা ভাগ দিলে 3 গড় খরচ, 20কে 5 দ্বারা ভাগ দিলে গড় খরচ 4। আর প্রান্তিক খরচকে শিক্ষার্থীরা উৎপাদনের পরিমাণ 1 একক করে বৃদ্ধির ফলে মোট খরচের যে পরিবর্তন হচ্ছে তাকে বলে প্রান্তিক খরচ। তাহলে উৎপাদনের পরিমাণ যখন 1 একক তখন মোট খরচ 5, তখন প্রান্তিকও 5। আর উৎপাদনের পরিমাণ যখন 1 একক থেকে বৃদ্ধি পেয়ে 2 একক হলো, তখন মোট খরচ বৃদ্ধি পেয়ে হয়েছে 8 একক। তাহলে প্রান্তিক হবে 8 থেকে যদি আমরা 5 বাদ দিই 3। এভাবে আমরা 9 থেকে 8 বিয়োগ দিয়ে 1, 12 থেকে 9 বাদ দিয়ে 3, 20 থেকে 12 বাদ দিয়ে 8। এভাবে উৎপাদনের পরিমাণ বাড়ছে এবং মোট খরচের যে পরিবর্তন হচ্ছে তা আমরা পেয়ে গেলাম, প্রান্তিক খরচ পেয়ে গেলাম পর্যায়ক্রমে 8, 3, 1, 3, 8। শিক্ষার্থীরা, এখন আমরা এই তালিকাটি থেকে চিত্রের মাধ্যমে গড় খরচ এসি এবং প্রান্তিক খরচ এমসির মধ্যে সম্পর্কটা দেখব। দেখো, চিত্রে ভূমি অক্ষে নিয়েছি আমরা উৎপাদনের পরিমাণ আছে আমাদের 5 একক পর্যন্ত, 1, 2, 3, 4, 5 ঘর 1 ঘর করে কেটে নিয়েছি। আর গড় খরচ এবং প্রান্তিক খরচ আমরা 1, 2, 8 ঘর পর্যন্ত কেটে নিলাম। প্রথমে আমরা উৎপাদনের পরিমাণের সাথে গড় খরচের পরিমাণগুলো নিয়ে আমরা পাবো গড় খরচ রেখা এসি সমন্বয় বিন্দুগুলো যোগ করে। আবার উৎপাদনের পরিমাণের সাথে প্রান্তিক খরচগুলো নিয়ে আমরা যে সমন্বয় বিন্দুগুলো পাবো সেই সমন্বয় বিন্দুগুলো যোগ করে আমরা পেয়ে যাব প্রান্তিক খরচ রেখা এমসি। শিক্ষার্থীরা দেখো, এখন এই চিত্র থেকে যদি আমরা এসি এবং এমসির মধ্যে আমরা সম্পর্ক বিশ্লেষণ করি, দেখো গড় ব্যয় রেখা এসি যখন নিম্নগামী, অর্থাৎ গড় ব্যয় এসি যখন নিচের দিকে নামছে 3 একক উৎপাদন পর্যায়ে, তখন প্রান্তিক ব্যয় এমসি গড় ব্যয় এসি অপেক্ষা কম হয়। দেখো, তখন এমসি রেখাটা এসি রেখার নিচে অবস্থান করছে, অর্থাৎ তখন এসি ইজ গ্রেটার দেন এমসি হয়। তারপরে দেখো, গড় ব্যয় এসি যখন সর্বনিম্ন 4 একক উৎপাদন পর্যায়ে এ বিন্দুতে গড় ব্যয় যখন সর্বনিম্ন, তখন এসি সমান এমসি এবং এমসি রেখাটি এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে অতিক্রম করে উপরের দিকে উঠে যায়। তাহলে এ বিন্দুতে এসি সমান এমসি যখন গড় খরচ 4 একক উৎপাদন পর্যায়ে এ বিন্দুতে সর্বনিম্ন। আবার 5 একক উৎপাদন পর্যায়ে শিক্ষার্থীরা দেখো, গড় খরচ এসি রেখা যখন ঊর্ধ্বগামী, যখন উপরের দিকে উঠছে, তখন 5 একক উৎপাদন পর্যায়ে এমসি রেখা এসি রেখার উপরে অবস্থান করছে। দেখো, এসি রেখা উপরে, কিন্তু এমসি রেখাটা উপরে, এসি রেখাটা নিচে, তখন এমসি ইজ গ্রেটার দেন এসি হয়। শিক্ষার্থীরা, এখন আমরা চতুর্থ অধ্যায় বাজার থেকে তোমাদেরকে কিছু কোশ্চেন দেবো। প্রথমে তোমরা একটু আজকে বাসায় বই থেকে দেখবা যে মরবশ্রেণী বাজার কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, একচেটিয়া বাজার কাকে বলে, জয়পুলের বাজার কাকে বলে, একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প কেন অভিন্ন হয়, এই বিষয়টি, এই কোশ্চেনগুলো তোমরা শিখবা। এখন আমরা দেখব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কিভাবে অর্জন করা যায়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অর্জনের ভারসাম্য বিন্দু নির্ণয়ের শর্ত হচ্ছে দুটি। এক প্রয়োজনীয় শর্ত আমরা জানি, ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় এমআর সমান প্রান্তিক ব্যয় এমসি হবে। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে। আরও কয়েকটা সূত্র আমরা শিখে নিচ্ছি পাশাপাশি শিক্ষার্থীরা, যে মোট আয় নির্ণয় সূত্র হচ্ছে দ্রব্যের দাম ইন্টু বিক্রয় পরিমাণ, মোট ব্যয় নির্ণয় সূত্র হচ্ছে গড় ব্যয় এসি ইন্টু উৎপাদনের পরিমাণ, আর মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে মোট আয় টিআর থেকে মোট ব্যয় টিসি যদি আমরা বাদ দিই আমরা মুনাফা পেয়ে যাব।
এখন আমরা দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন সময়ে যদি আমরা অস্বাভাবিক মুনাফা অবস্থায় ফার্মের ভারসাম্য দেখি, দেখো এখানে একটি চিত্র আছে। এই চিত্রটির থেকে দেখো গড় ব্যয় রেখা চিত্রে পি সমান এর সমান এমআর, অর্থাৎ দাম রেখাটি ভূমিরেখার সমান্তরাল রয়েছে, তখনই আমরা বুঝতে পারবো এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। দেখো প্রথমে যদি আমরা বলি এখানে এ এবং ই বিন্দুর মধ্যে কোন বিন্দুটি ভারসাম্য বিন্দু। দেখো শিক্ষার্থীরা, এ এবং ই বিন্দুর মধ্যে ই বিন্দুটি হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এমসি রেখা, দেখো এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে গিয়েছে, তাহলে ই বিন্দুতে এমসি সমান এমআর পালিত হয়েছে। আবার ই বিন্দুতে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত, দেখো এমসি রেখাটি এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে, তাহলে ই বিন্দুতে ভারসাম্যের পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপর দিকে উঠেছে, তাহলে ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ ভারসাম্যের দুটি শর্ত এখানে পালিত হয়েছে। কিন্তু এ বিন্দুতে দেখো এমসি রেখা এমআর রেখাকে ছেদ করেছে, এমসি সমান এমআর হয়েছে ঠিকই, কিন্তু এ বিন্দুতে এমসি রেখাটি এমআর রেখাকে উপর থেকে ছেদ করে নিচের দিকে নেমেছে, তাহলে এর জন্য এ বিন্দু ভারসাম্য বিন্দু হবে না, ভারসাম্য বিন্দু হচ্ছে ই বিন্দু। তাহলে আমরা ভারসাম্য বিন্দু পেয়ে গেলাম। এখন যদি তোমাদেরকে বলি মোটাই টিআর নির্ণয় করো, তাহলে মোটাই টিআর কীভাবে নির্ণয় করবো শিক্ষার্থীরা? দ্রব্যের দাম আর উৎপাদনের পরিমাণ। উৎপাদন পরিমাণ হচ্ছে 10 একক বা বিক্রয় পরিমাণ। বিক্রয় পরিমাণ আছে আমাদের কি 10 একক, আর দ্রব্যের দাম হচ্ছে 5, তাহলে 5 × 10 × 50 হচ্ছে মোটাই, দ্রব্যের দাম ইন্টু বিক্রয় পরিমাণ। ভূমিরেখে আমরা তো পূর্বে নিয়েছি উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ। বিক্রয় পরিমাণ বা উৎপাদনের পরিমাণ হচ্ছে 10 একক আর দাম হচ্ছে 5, তাহলে মোটাই টিআর হচ্ছে 5 × 10 50। মোট ব্যয় টিসি আমরা কিভাবে পাবো শিক্ষার্থীরা? দেখো এখানে কিন্তু টিসি দেওয়া নেই, তখন আমরা টিসিটা বের করে নিতে হবে। এই গড় খরচ রেখা এসি অনুসারে আমরা টিসি পাবো 3 টাকা। তাহলে মোট ব্যয় টিসি সূত্র হচ্ছে গড় খরচ এসি ইন্টু উৎপাদনের পরিমাণ, তাহলে গড় খরচ রেখা অনুসারে গড় খরচ হচ্ছে 3 ইন্টু উৎপাদনের পরিমাণ হচ্ছে 10, তাহলে 3 10 হচ্ছে 30, আর মুনাফার পরিমাণ পাবো টিআর মাইনাস টিসি, তাহলে 50 থেকে যদি আমরা 30 বিয়োগ দিই আমরা পাবো 20। শিক্ষার্থীরা অর্থনীতি প্রথম পত্র 10ম অধ্যায় মুদ্রা ব্যাংক থেকে কিছু টপিকস আমি তোমাদেরকে দিচ্ছি। প্রথমে আমরা জেনে বিহিত মুদ্রা কি। সরকার আইনের মাধ্যমে যে মুদ্রা চালু করে এবং মূল্যের পরিমাপক সঞ্চয়ের বাহন ও বিনিময়ের মাধ্যম হিসেবে দেশের জনসাধারণ যা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে। অর্থের মূল্যের সাথে দ্রব্যমূল্যের সম্পর্ক কীরূপ? অর্থমূল্যের সাথে শিক্ষার্থীরা দ্রব্যমূল্যের সম্পর্কটা বিপরীতমুখী। অর্থের মূল্যের সাথে দ্রব্যমূল্যের সম্পর্ক বিপরীতমুখী। প্রতি একক অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় তাই হচ্ছে অর্থের মূল্য বা মুদ্রার মূল্য আমরা জানি, আর একটি দ্রব্য ক্রয় করতে যে পরিমাণ অর্থ দিতে হয় তাই হলো দ্রব্যমূল্য আমরা জানি। কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি আমরা পূর্বের তুলনায় কম দ্রব্য সামগ্রী ক্রয় করি, অর্থাৎ দ্রব্যমূল্য যদি বাড়ে তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা আমরা পূর্বের তুলনায় কম দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবো, আর দ্রব্যমূল্য যদি কম তার ফলে কি হবে? অর্থমূল্যটা হ্রাস পাবে। আর বিপরীত অবস্থায় দ্রব্যমূল্য যদি কমে তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা আমরা পূর্বের থেকে বেশি দ্রব্য সেবা ক্রয় করতে পাবো, তখন কি তখন কি হবে? অর্থের মূল্যটা বৃদ্ধি পাবে। তাহলে অর্থের মূল্যের সাথে দ্রব্যমূল্যের বিপরীত সম্পর্ক বিদ্যমান। প্রতি একক অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় তাই হচ্ছে অর্থের মূল্য, আর একটি দ্রব্য ক্রয় করতে যে পরিমাণ অর্থ দিতে হয় তাই হলো দ্রব্যমূল্য। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের তুলনায় কম দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় তাহলে অর্থের মূল্য হ্রাস পায়। বিপরীত অবস্থায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের তুলনায় বেশি দ্রব্য সেবা ক্রয় করা যায় তাহলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে শিক্ষার্থীরা? মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যে ব্যাংক তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। সরকারের এক বিশেষ আইন বলে সরকারি মালিকানায় এ ব্যাংক প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং জনকল্যাণ সর্বোচ্চ করাই প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে 4 ভাগে ভাগ করা হচ্ছে শিক্ষার্থীরা। সাধারণ কার্যাবলীতে আছে মুদ্রা নোট প্রচলন, মুদ্রামান সংরক্ষণ, মুদ্রা বাজার পরিচালনা, ঋণ নিয়ন্ত্রণ, বিনিময় নিয়ন্ত্রণ। সরকারের ব্যাংক হিসেবে কাজ করে তখন কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী হচ্ছে তহবিল সংরক্ষণ, আর্থিক লেনদেন সম্পাদন, অর্থ জমা গ্রহণ ও প্রদান, হিসাব সংরক্ষণ, ঋণ প্রদান ও তত্ত্বাবধান, আর্থিক নীতি বাস্তবায়ন। অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে যখন কেন্দ্রীয় ব্যাংক তখন তালিকাবদ্ধকরণ, নিকাশ ঘর, ঋণদান ও তদারকি, ঋণ আদায়ে সহযোগিতা, নিরীক্ষণ, জমা সংরক্ষণ,
ইত্যাদি কার্যাবলী সম্পাদন করে। আর উন্নয়নমূলক কার্যাবলী যখন সম্পাদন করে তখন ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন খাতের উন্নয়ন, বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ, তারপরে আর্থিক পরিকল্পনা মান উন্নয়ন এই কার্যাবলী সম্পাদন করে থাকে। অর্থনীতি দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন বা কিছু টপিকস দিচ্ছি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। কৃষি খামার কাকে বলে, জীবন নির্বাহী কৃষি খামার কাকে বলে, বাণিজ্যিক খামার কাকে বলে, অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক খামারের ভূমিকা, কৃষি ঋণ কি, কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো লিখো, কৃষি পণ্য বিপণন কাকে বলে। তৃতীয় অধ্যায়, বাংলাদেশের শিল্প থেকে শিল্পনীতি 2016 অনুসারে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, হাইটেক শিল্প সংজ্ঞা পড়বা। আমদানি বিকল্পন শিল্প বলতে কি বোঝায় শিক্ষার্থীরা পড়বা। কি আমরা জানি, পৃথিবীর অপর দেশ হতে আমদানিকৃত পণ্যদ্রব্য হ্রাস করে উক্ত দ্রব্য উৎপাদনে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপন, তারপরে ওই পণ্য উৎপাদন এবং যোগান দেয়াই হলো আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প বলতে শুধুমাত্র অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, শিল্প আমদানি বিকল্প বলতে শুধুমাত্র অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি দ্বারা দেশীয় চাহিদা মেটানো বোঝায়। এই আমদানি বিকল্প শিল্পের গুরুত্বগুলো তোমরা পড়বা, বা অর্থনৈতিক উন্নয়নে এই শিল্পের অবদান কী কী, যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাবে একটা দেশে, দেশীয় শিল্প সংরক্ষণ, অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ, আমদানি ব্যয় হ্রাস, বৈদেশিক বাণিজ্য ঘাটতি হ্রাস, বৈদেশিক মুদ্রার সাশ্রয়, শিল্পায়ন, আত্মনির্ভরশীলতা সৃষ্টি, দ্রুত প্রবৃদ্ধি অর্জন ইত্যাদি। শিক্ষার্থীরা এবার আমরা অর্থনীতি দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান থেকে কিছু টপিকস পড়বো এবং কিছু কোয়েশ্চেন তোমাদেরকে দিব। তোমরা জনসংখ্যা ঘনত্ব, নিট অভিবাসন কি, মানব সম্পদ উন্নয়ন কাকে বলে, মানব সম্পদ উন্নয়নের উপায়, কাম্য জনসংখ্যা কি, কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য পড়বা। একটু আমরা পড়বো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সম্পর্কে একটু ধারণা নেব। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে, জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় আর জীবন ধারণের উপকরণ খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে। ম্যালথাসের মতে জ্যামিতিক হার হচ্ছে 1, 2, 4, 8, 16, 32, 64 এভাবে দ্বিগুণ হারে বেড়ে যাবে, আর গাণিতিক হার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে এক গুণ হারে বেড়ে যাবে। ম্যালথাস তার তত্ত্বের বিশ্লেষণের জন্য 25 বছর সময়কে একক হিসেবে ধরেন, অর্থাৎ ম্যালথাসের মতো প্রতি 25 বছর ব্যবধানে জনসংখ্যা দ্বিগুণ হারে বাড়ে আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। যেমন দেখো 0 বছরের জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি উভয় ছিল 1 করে, 25 বছরে 2 দ্বিগুণ হয়েছে, 50 বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 4 গুণ, খাদ্য উৎপাদন 3, 75 বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 8 গুণ, খাদ্য উৎপাদন হচ্ছে 4, 100 বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 16 গুণ, কিন্তু খাদ্য উৎপাদন পেয়েছে মাত্র 5 গুণ। শিক্ষার্থীরা দেখো, এখন আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি, দেখো প্রথমে বছরের সাথে জনসংখ্যা বৃদ্ধির পরিমাণগুলো নিয়ে আমরা পাবো জনসংখ্যা ভূমি অক্ষে বছর, লম্বকে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি। প্রথমে বছরের সাথে জনসংখ্যা বৃদ্ধি পরিমাণগুলো নিয়ে আমরা পাবো জনসংখ্যা বৃদ্ধি রেখা পি, তারপরে বছরের সাথে খাদ্য উৎপাদন বৃদ্ধি নিয়ে আমরা তার সমন্বয় বিন্দুগুলো যোগ করে আমরা পাবো খাদ্য উৎপাদন রেখা এফ। শিক্ষার্থীরা দেখো, প্রতি 25 বছর ব্যবধানে, 25 বছর থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100 বছর ব্যবধানে খাদ্য উৎপাদন রেখা এবং জনসংখ্যা বৃদ্ধি রেখার মধ্যে ABC এই তো ব্যবধান বাড়ছে, অর্থাৎ ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে জনসংখ্যা জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধির কারণে, যা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করছে। ম্যালথাস তার জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে দুটি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলেছেন। তোমরা সেই দুটি ব্যবস্থা আমরা পূর্বে ক্লাসে পড়েছি, তোমরা আবার পড়বা অবশ্যই। নিবারণমূলক বা প্রতিরোধমূলক ব্যবস্থা, আরেকটি হচ্ছে প্রাকৃতিক নিরোধ বা বাস্তব রোধন ব্যবস্থা। আর একটা টপিকস তোমরা পড়বা, ওটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটুকু কার্যকর। আর অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য থেকে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। বিশ্বায়ন কি, আমদানি ও রপ্তানি কি, বাংলাদেশে প্রচলিত অপ্রচলিত রপ্তানি পণ্যগুলো লিখো, অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে, আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য, অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। শিক্ষার্থীরা, আমি আজকে যে তোমাদের ক্লাসটি নিয়েছি, এই ক্লাসটি তোমাদের ধারাবাহিক মূল্যায়ন 3-এর জন্য তোমরা যদি ক্লাসটি খুব ভালোভাবে করো, আশা করছি তোমরা উপকৃত হবে। দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে
আজকে যে টপিকসগুলি নিয়ে আমরা আলোচনা করলাম প্রতিটা অধ্যায় থেকে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, এবং তোমাদেরকে যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি এগুলো তোমরা বই থেকে অধ্যায় ভিত্তিক বের করে নিয়ে প্রিপারেশন নেবে বাসায়। আর যে বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি এগুলো আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা ওই ক্লাসগুলো ফলো করলে আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবে। আর আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর আজকে আমি আর ক্লাস এগিয়ে নিয়ে যাব না, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।